সিরাজগঞ্জ অনলাইন ক্লাসের পক্ষ থেকে জামতুল দুবাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের তোমাদের সপ্তম শ্রেণীর দেখো সপ্তম অধ্যায় সরল সমীকরণ নামের একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। তাহলে আজকে আমাদের টপিক সরল সমীকরণ। তো সরল মানে কি তোমরা সবাই জানো, বলতে পারো? হ্যাঁ, সোজা। আর সমীকরণ? ঠিক আছে, ঠিক আছে, সমীকরণ আমি তোমাদের বুঝিয়ে দেব। তাহলে সরল সমীকরণ অর্থাৎ কোন বীজগণিত রাশি যদি একটি রাশি অন্য একটি রাশির সাথে যুক্ত থাকে এবং সেই দুইটা রাশির মাঝে সমান চিহ্ন দ্বারা যুক্ত করা হয়, তখন তাকে সমীকরণ বলে। তাহলে আমি কি বললাম? সমীকরণ। সমীকরণ কি? আমরা এখান থেকে নেব সমীকরণ কি। সমীকরণ কি? আর 2 নম্বরে আমরা জানবো সরল সমীকরণ কাকে বলে বা কি। সরল সমীকরণ কাকে বলে, এই দুইটা বিষয় নিয়ে আমরা জানবো। প্রথমে জানবো সমীকরণ কি। তাহলে সমীকরণ কোন বীজগণিত একটি রাশি যদি অন্য একটি রাশির সঙ্গে সমান চিহ্ন দ্বারা যুক্ত থাকে তখন ওই সম্পর্ককে সমীকরণ বলে। ঠিক আছে, তোমরা খাতায় তুলে নাও। কোন বীজগণিত রাশি কোন বীজগণিতীয় রাশি যদি দুইটি রাশির সাথে সমান চিহ্ন দ্বারা সমান বা ইকুয়াল সমান চিহ্ন দ্বারা পরস্পর যুক্ত থাকে তবে ওই সম্পর্ককে সমীকরণ বলে। তাহলে সমীকরণের সংজ্ঞা আমরা দিছি। দেখো, সমীকরণ কোন বীজগণিত রাশি যদি দুইটি রাশির সাথে সমান ইকুয়াল চিহ্ন দ্বারা পরস্পর যুক্ত থাকে তবে ওই সম্পর্ককে আমরা সমীকরণ বলবো, ইকুয়েশন বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো সরল সমীকরণটা কি। সরল সমীকরণ চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। আমরা যদি এবার একটু উদাহরণে যাই তাহলে উদাহরণ থেকে আমরা কি দেখতে পাই? আমরা প্রথমে সমীকরণের উদাহরণ দেব। দেখো, সমীকরণ আমরা যদি এটা লিখি যে 2x + 3 = 5, এটা আমরা লিখতে পারি। এটা একটা সমীকরণ। এখন এটা সরল সমীকরণ কি না, এটা সরল সমীকরণ হয়েছে কিনা আমরা সমীকরণটা আরো নিতে পারি। একজন লিখতে পারে 2x² +
5x প্লাস 6 ইকুয়াল 0 এটা একজন লিখতে পারে। এটা একটা সমীকরণ। আমরা কয়টা সমীকরণ লিখছি? হ্যাঁ, দুইটা সমীকরণ আছে না এখানে? দুইটা সমীকরণ। তো দুইটা কি একই রকম না? তাহলে দেখো এইটার চেয়ে এটা একটু ভিন্ন আছে। প্রথমটা যেটা আছে 2x + 3 = 5, দ্বিতীয়টা যেটা আছে 2x² + 5x = 0 আমরা লিখছি। হ্যাঁ, তো দেখো দুইটা সমীকরণ দুই রকম। কেমন? এখানে x এর ঘাত কত, x এর পাওয়ার কত? মানে x এর উপরে তো কোনো চিহ্ন নাই, কোনো সংখ্যা নাই, কোনো পাওয়ার নাই। তাহলে এই x এর এখানে ঘাত আছে 1। আচ্ছা, এবার বলো তো দ্বিতীয় যে সমীকরণ আমরা লিখছি, এই দ্বিতীয় সমীকরণে x এর কত ঘাত আছে? यस 2। হ্যাঁ, এই যে x² আছে না, তাহলে এই x এর এখানে ঘাত আছে 2। তাহলে এখানে আমরা লিখছি সরল সমীকরণ। চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। তাহলে বলো তো এখন সরল সমীকরণ কোনটা হলো, 1 নম্বর না 2 নম্বর? হ্যাঁ, यस 1 নম্বর। ফাইন, তাহলে 2 নম্বর কিন্তু না। আমরা সবাই জানলাম যে চলকের এক ঘাত আছে যে সমীকরণে, ওই সমীকরণটা সরল সমীকরণ। দেখো এখানে সংজ্ঞায় দেখো, চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। তাহলে আমরা চলকের যে এক ঘাত আছে যত সমীকরণ পৃথিবীতে আমরা দেখতে পারবো যেখানে এক ঘাত বিশিষ্ট চলক আছে সেইটাকে আমরা সরল সমীকরণ বলবো। এরকম উদাহরণ তোমরা তো লিখতে পারবা? হ্যাঁ, ঠিক বলছো, তোমরা সবাই পারো। তাহলে এবার কারো কারোর মধ্যে প্রশ্ন থাকছে যে চলকটা আসলে কি? ঠিক আছে না? হ্যাঁ, তুমি বসো। তোমাকে বলছি, দেখো চলকটা কি এটা নিয়ে আমরা একটু কথা বলি। অনেকে জানো না চলকটা কি। চলকটা আমরা দেখে নেব যে আমরা সমীকরণ চিনছি। হ্যাঁ, যে সমীকরণে অর্থাৎ সমীকরণের ভিতরে কিছু অজ্ঞাত রাশি থাকে। অজ্ঞাত রাশি কি? অজানা রাশি, তাই না? অজ্ঞাত রাশি হচ্ছে অজানা রাশি, মানে যে রাশি আমরা জানি না, যে রাশির মান আমরা জানি না, এরকম রাশিগুলো হলো অজ্ঞাত রাশি। তো সমীকরণের ভিতরে কিছু থাকে অজ্ঞাত রাশি, এই অজ্ঞাত রাশিগুলো চলক নামে পরিচিত। তাহলে আমরা চলকের একটা সংজ্ঞা দিতে পারি হবে, চলক সমীকরণের মধ্যে অজ্ঞাত রাশিকে চলক বলে। বুঝছো না? ঠিক আছে। সমীকরণের মধ্যে অজ্ঞাত রাশিকে চলক বলে। বুঝছো সবাই? ঠিক আছে, চলকের সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। তাহলে চলকে আমরা চিনে নেব। যেমন একটা সমীকরণ আমি লিখলাম যে 5x + 3 = 0। এর মধ্যে চলক কোনটা? তাহলে চলক হবে x। আবার আরো সমীকরণ আমরা লিখতে পারি, যেমন 5y + 2x = 6। এখানে চলক কয়টা আছে? হ্যাঁ, দুইটা। তাহলে কি কি চলক আছে? দুইটা। একটা x, এটা একটা চলক, একটা y, এটা একটা চলক। তাহলে মোট আমরা এই সমীকরণের মাঝে দুইটা চলক পেয়ে গেছি। ঠিক আছে? হ্যাঁ, এরকম বহু চলক থাকতে পারে। অর্থাৎ তোমরা এই সিরিজ অক্ষরগুলো চিনে নিছো যে a থেকে z পর্যন্ত মোট 26টি অক্ষর আছে। এই অক্ষরগুলোর প্রত্যেকটি এক একটা চলক নামে পরিচিত। শুধু তাই না, আমরা বাংলাতে যে অক্ষরগুলো জানি যে ক, খ, গ, এরকম যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো কিন্তু এক একটা চলক। কি মনে থাকবে? হ্যাঁ, যেমন কোথাও কোথাও থাকতে পারে যে 2ক + 5 = 9। এটা একটা সমীকরণ তো? হ্যাঁ, এটা একটা সমীকরণ। তাহলে এই সমীকরণে এখন কিন্তু x y z কোনো কিছুই নাই। তাহলে কি আছে? ক। यस, এই কটা হলো এখানকার চলক।
তাহলে আমরা দেখো সমীকরণ জানলাম, সরল সমীকরণ জানলাম, চলক জানলাম, সমীকরণ চিনলাম, সরল সমীকরণ চিনলাম, চলক চিনছি, তাই না? এবার সমীকরণ আমরা সমীকরণ জেনে নিছি, চলক চিনছি, এখন সমীকরণ সমাধান করা শিখব। সমীকরণ সমাধান করা শিখব কিভাবে আমরা সমীকরণকে সমাধান করতে পারি, অর্থাৎ অজ্ঞাত রাশির মান নির্ণয় করতে পারি অথবা চলকের মান নির্ণয় করতে পারি। আমরা চলক চিনে নিছি, সমীকরণ চিনছি, সরল সমীকরণ চিনছি। এখন এই যে কোনো সমীকরণ সমাধান করার জন্য তোমাকে 4টা স্বতঃসিদ্ধ জানতে হবে। কয়টা স্বতঃসিদ্ধ? 4টা। যে কোনো সমীকরণ সমাধান করার জন্য আমাদের 4টা স্বতঃসিদ্ধের প্রয়োজন। এই স্বতঃসিদ্ধগুলো আমরা আয়ত্তে আনবো, মনে রাখবো, মুখস্থ করবো প্রয়োজনে। যদি এই 4টা স্বতঃসিদ্ধ তুমি না জানো তাহলে তুমি সমীকরণ সমাধান করতে পারবে না। তাহলে আমরা আগে সেই স্বতঃসিদ্ধগুলো কি আছে সেগুলো জেনে নিই। তাহলে সমীকরণ সমাধানের স্বতঃসিদ্ধ প্রথমে আমাকে বলো যে সমীকরণ সমাধানের স্বতঃসিদ্ধ মোট কয়টি? হ্যাঁ, 4টি। এই 4টি স্বতঃসিদ্ধ আমাকে চিনে নিতে হবে, মনে রাখতে হবে। প্রথমে 1 নম্বর, আমরা 1 নম্বর স্বতঃসিদ্ধ জানব, অর্থাৎ এটা হলো সমান সমান সমীকরণের হ্যাঁ আবার বলছি, সমান সমান রাশির সঙ্গে একই রাশি যোগ করলে ওই যোগফল পরস্পর সমান হয়। তাহলে কি বললাম? সমান সমান রাশির সঙ্গে বা সমীকরণ সমান সমান রাশির সঙ্গে সমান সমান রাশির সঙ্গে একই রাশি, হ্যাঁ ঠিক আছে, বুঝতেছো তোমরা? সমান সমান রাশির সঙ্গে একই রাশি যোগ করলে যোগফল পরস্পর সমান হয়। বাস, এটা হলো প্রথম স্বতঃসিদ্ধ। সমান সমান রাশির সঙ্গে একই রাশি যোগ করলে যোগফল পরস্পর সমান হয়। আমরা দ্বিতীয় স্বতঃসিদ্ধ জানব, 2 নম্বর, সমান রাশি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফল পরস্পর সমান হয়। বিয়োগফল পরস্পর সমান হয়। এখানে একটা মনে রাখতে হবে, এখানে যে কথা বলা হয়েছে সমান সমান রাশির সঙ্গে একই রাশি যোগ করলে যোগফল পরস্পর সমান হয়। এখানে বলা হয়েছে সমান সমান রাশি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফল পরস্পর সমান হয়। তবে এটা কিন্তু এক পাশে না, আমাদের দেখতে হবে যে সমীকরণ যে আমরা চিনছি, সমীকরণের 2টা পক্ষ থাকে। কয়টা পক্ষ থাকে? 2টা পক্ষ। সেই 2টা পক্ষ আমরা একটু চিনে নিয়ে আবার একটু দেখি যে 2x, আমি একটা সমীকরণ লিখছি 2x + 1 = 5, ঠিক আছে? তাহলে ইকুয়াল যেখানে আছে, সমান চিহ্ন যেখানে আছে, তার বাম দিকে যত অংশ আছে এটা হবে বাম পক্ষ। আমরা অনেক সময় লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড ইউজ করি, তো এখানে আমি বাম পক্ষ ইউজ করলাম, বাম পক্ষ। আর সমান চিহ্নের ডান পাশে যে অংশটুকু আছে
সেটার নাম কি হবে? হ্যাঁ, ডান পক্ষ। ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড বা রাইট সাইড, সংক্ষেপে আমরা রাইট সাইডও ইউজ করতে পারি। তো সেই এটা জানার উদ্দেশ্য হলো আমরা কিন্তু উভয় পাশে একই রাশি যোগ করব, উভয় পাশে বাম পক্ষে প্লাস ডান পক্ষে, আবার একই রাশি বিয়োগ করব উভয় পক্ষে, উভয় পক্ষ থেকে কিন্তু আমরা বিয়োগ করব, এটা মনে রাখতে হবে। তাহলে শতসিদ্ধ 2 নম্বর গেল শতসিদ্ধ। আমি 3 নম্বর শতসিদ্ধে যাব। 3 শতসিদ্ধ 3 সমান সমান রাশির সঙ্গে, সমান সমান রাশির সঙ্গে, রাশির সঙ্গে একই রাশি, দেখো একই রাশি গুণ করলে, গুণ করলে গুণফল পরস্পর সমান হয়। গুণফল পরস্পর পরস্পর সমান হয়। শতসিদ্ধ আমরা জানলাম 3টা। পরেরটা নাম্বার 4 সমান সমান রাশির সঙ্গে, সরি সমান সমান রাশিতে, রাশিকে দিলাম, রাশিকে শূন্য ব্যতীত, মনে রাখতে হবে শূন্য ব্যতীত, সমান সমান রাশিকে শূন্য ব্যতীত একই রাশি দ্বারা ভাগ করলে, একই রাশি দ্বারা ভাগ করলে, রাশি দ্বারা ভাগ করলে ভাগফল পরস্পর সমান হয়। ভাগফল পরস্পর পরস্পর সমান হয়। বাস, কয়টা শতসিদ্ধ হলো? 4টা। ঠিক আছে, 4টা শতসিদ্ধ। আমি আগে বলছি যে এই 4টা শতসিদ্ধ জানা থাকলে আমরা সমীকরণ সহজেই সমাধান করতে পারব। ঠিক আছে? यस। তো এবার আমরা কিভাবে সমীকরণ সমাধান করব সেই প্রসঙ্গে যাব। কিভাবে আমরা সমীকরণ সমাধান করি সেই প্রসঙ্গে যাব। তবে সমীকরণ সমাধানের বেশ কিছু বিধি আছে, সেই বিধিগুলো আমাকে শিখতে হবে। যেমন আমরা বিধিগুলো জানি কিনা সেটা দেখে নিই। সমীকরণ সমাধানের বিধি, সমীকরণ সমাধানের বিধিসমূহ, সমাধানের বিধিসমূহ। সমীকরণ সমাধানের বিধিসমূহ। বিধি নম্বর 1 নম্বর বিধি। দেখো বিধিগুলো আমরা জেনে নেই। 1 নম্বর বিধি হবে পক্ষান্তর বিধি। 1 নম্বর হবে পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধি। 2 নম্বর দেখো আমরা বিধিগুলো জেনে নিচ্ছি। পক্ষান্তর বিধি। 2 নম্বর বর্জন বিধি। 2 নম্বর দেখো 2 নম্বর বিধির নাম বর্জন বিধি। 3 আর গুণন বিধি। আর গুণন বিধি। 4 প্রতিসাম্য বিধি। 4 প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি। তাহলে সমীকরণ সমাধানের বিধি আছে কয়টি? 4টি। এই বিধিগুলোর প্রথম বিধির নাম পক্ষান্তর বিধি। 2 নম্বর বর্জন বিধি। 3 নম্বর আর গুণন বিধি। 4 নম্বর প্রতিসাম্য বিধি। এই বিধিগুলো নিয়ে আজকে শুধু পক্ষান্তর বিধি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বিধি জানছি 4টা। আজকের ক্লাসে শুধু পক্ষান্তর বিধি নিয়ে আমি আলোচনা করব। পক্ষান্তর বিধি, বাকিগুলো আমি মুছে দেব। পক্ষান্তর বিধি।
হ্যাঁ, পক্ষান্তর বিধি কি সেটা আমরা জানবো, এবং সেই সম্পর্কে কি অঙ্ক আছে সেগুলো আমরা জানবো। পক্ষান্তর বিধি, যে সমীকরণ, কোন সমীকরণ, দেখো কোন সমীকরণ হতে একই পদ, একটি পদ বা একই পদ, কোন সমীকরণ হতে একটি পদ এক পক্ষ থেকে অন্য পক্ষে বিপরীত চিহ্ন দিয়ে, অন্য পক্ষে বিপরীত চিহ্ন দ্বারা স্থানান্তরকে পক্ষান্তর বিধি বলে। বিপরীত চিহ্ন দ্বারা স্থানান্তরকে হ্যাঁ পক্ষান্তর বিধি বলে। পক্ষান্তর বিধি বলে। বাস, তাহলে কি লিখলাম আমি? পক্ষান্তর বিধি সংখ্যা কেমন হবে? কোন সমীকরণ হতে একটি পদ এক পক্ষ থেকে অন্য পক্ষে বিপরীত চিহ্ন দ্বারা, বিপরীত চিহ্ন মানে যদি প্লাস থাকে আমরা অন্য পদে যখন অন্য পাশে নিয়ে যাব তখন মাইনাস হবে, আর যদি মাইনাস চিহ্ন থাকে আমরা ওই পাশে নিয়ে যাওয়ার সময় প্লাস চিহ্ন ব্যবহার করব। তাহলে অন্য পক্ষে বিপরীত চিহ্ন দ্বারা স্থানান্তরকে পক্ষান্তর বিধি বলে। ঠিক আছে, আমরা উদাহরণ জিনিসটি ক্লিয়ার করব। যেমন আমি একটি সমীকরণ লিখব 6x + 5 = 3। এটা আমি একটা সমীকরণ লিখলাম। এটা একটা সরল সমীকরণ না? হ্যাঁ, সরল সমীকরণ আমি লিখছি। এখন এখানে যেটা বলছে যে পক্ষান্তর বিধি আমরা কিভাবে ফলো করব, তো বা পরবর্তী লাইন যখন আমি যাবো তখন বা দেবো, এখানে সমান চিহ্ন দেবো না, এই জন্য যে এখানে সমান চিহ্ন ইউজ করা আছে। আমি এখানে সমান দেবো না, এখানে বা, অর, অথবা এগুলো ইউজ করবো। কেউ বা দিতে পারো, কেউ অর দিতে পারো, কেউ অথবা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই তিনটার যে কোনো একটা ইউজ করবো আমরা। বা তো সংক্ষেপে লেখার জন্য, অথবাকে সংক্ষেপে লেখার জন্য আমরা বা ব্যবহার করি। তাহলে 6x ঠিক রাখলাম ইকুয়াল 3 - 5। দেখো বা কি লিখছি? 6x ঠিক রাখছি, 6x এখানে রাখা আছে, এটাকে স্থানান্তর করি না। আমরা কোন সংখ্যা, কোন পদ স্থানান্তর করছি? হ্যাঁ, 5 কি চিহ্ন ছিল? প্লাস। এটাকে যখন আমি অন্য পক্ষে নিয়ে গেলাম, বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেছি, তখন এই চিহ্ন চেঞ্জ হয়েছে। তাহলে বিপরীত চিহ্ন দিতে হবে, যা ছিল ওর বিপরীতটা দিতে হবে। প্লাস থাকলে মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস দিচ্ছি। হ্যাঁ, এই জন্য। এবং দেখো 3 ঠিকই আছে, প্লাস 5টা ওই পারে গিয়া ডান পক্ষে যে -5 হয়েছে। তাহলে এইটা হলো একটা পক্ষান্তর বিধি। এরকম তোমরা আরো অনেক পক্ষান্তর বিধি ব্যবহার করতে পারবে। তো এখানে বা না দিয়ে কেউ অর দিতে পারো, অথবা দিতে পারো, এগুলো তো দেখছো। এখানে আমি অর দিয়ে করতে পারি, এটা অর। এরকম আরো সমীকরণ তোমরা সমাধান করতে পারবে। এখন যেমন আছে বাংলায়, যেমন পাটিগণিতে আমরা এরকম সমস্যার সমাধান করে থাকি। কিরকম? ধরো 2ক + 5, ওই দিকে হয়তো আছে 7। তাহলে এই ক্ষেত্রেও আমরা একটি পদকে স্থানান্তর করব। তাহলে বা 2ক ইকুয়াল বা সমান চিহ্ন 7 - 5। ঠিক আছে, তো পরবর্তী লাইনে কি হবে? আমরা ওইটাকে বিয়োগ করে নেব, তারপরে ভাগ প্রক্রিয়ায় যাব। এরপর সে কোন চিহ্ন আছে, ওখানে আছে ভাগ চিহ্নের কাজ হবে। তো এইভাবে আমরা অজ্ঞাত রাশির মান নির্ণয় করব। যেমন এখানে 2ক সমান বিয়োগ করে আমি পাবো 2। 7 থেকে 5 বাদ দিলাম, বিয়োগ করলাম বা। এবার এখানে 2ক গুণন অবস্থায় আছে, 2ক এর সঙ্গে গুণন অবস্থায় আছে। তাহলে গুণন অবস্থায় থাকলে ওই পাশে গিয়ে সাইড চেঞ্জ হয়ে ভাগ আকারে যায়। তাহলে এই 2 ভাগ প্রক্রিয়ায় সাহায্যে ভাগের আকারে গেল। এরপরে এই দুটো যদি আমি বাদ দেই, 2 1 2 এর ভিতরে একবার যায় শেষে, অতএব ক = 1।
তাহলে আমরা অজ্ঞাত রাশির মান নির্ণয় করলাম যে ক সমান 1 বা 1। এভাবে আমরা বীজগণিতীয় সমীকরণ থেকে অজ্ঞাত রাশির মান নির্ণয় করতে পারবো পক্ষান্তর বিধি ব্যবহার করে। তো ঠিক আছে, তোমাদের কিছু বাড়ির কাজ দিব আমি এই পক্ষান্তর বিধি ব্যবহার করে। পক্ষান্তর বিধি ব্যবহার করে তোমরা কিছু অঙ্ক করে নিয়ে আসবা, বাসা অঙ্ক করবা, এবং সেই অঙ্কগুলো পরবর্তী যেদিন তোমাদের স্কুল খুলবে তোমাদের সেই শ্রেণী শিক্ষককে অঙ্কগুলো দেখাবো। তাহলে বাড়ির কাজ সবাই লাগবে। বাড়ির কাজ পক্ষান্তর বিধি ব্যবহার করে। বাড়ির কাজ, বাড়ির কাজ হোমওয়ার্ক পক্ষান্তর বিধি ব্যবহার করে সমাধান। পক্ষান্তর বিধি ব্যবহার করে সমাধান করো। সমাধান করো। 1 6x plus 5 equal 10 2 10x plus 2 equal 6 10 5x plus 9 equal 2x 2x plus 3 4 7x plus 6 equal 40। এই চারটি অঙ্ক সমাধান করে তোমরা বাড়িতে বসে সমাধান করবে এবং পরবর্তী যেদিন স্কুল খোলা হয় সেই দিন এই হোমওয়ার্কগুলো তোমার স্যারকে দেখে সিগনেচার করে নিও। তো এই করোনা মহামারীতে তোমরা কেউ ঘর থেকে বের না হয় ভালো, বাড়িতে থাকবা, বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলবা। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক, জানাতলা ধুবাকান্দি বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালো থাকো। সবার সুস্বাস্থ্য কামনা। আসসালামু আলাইকুম।